আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত চিকিৎসা বিজ্ঞানে নোবেল ২০২০ যা জানা দরকার, চিকিৎসায় নোবেল নিয়ে আলোচনা শীর্ষক আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনে সঞ্চালক হিসাবে আছি আমি আবিদুর রহমান। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন। হার্ভি জে অল্টার, মাইকেল হটন এবং চার্লস এম রাইস হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য। এই আবিষ্কারের ফলে হেপাটাইটিস সি জনিত ক্রনিক হেপাটাইটিসের ব্লাড স্ক্রিনিং টেস্ট এবং অ্যান্টিভাইরাল ড্রাগ উদ্ভাবন সম্ভব হয়েছে, যা বহু মানুষের জীবন বাঁচাচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, সহকারী অধ্যাপক, প্যাথোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক মণ্ডলী, লাইভ চলাকালীন আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। মূল আলোচনা পর্ব শেষে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন আমি অনুরোধ করব সৌমিত্র স্যারকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি এই বিষয়টি নিয়ে আর কি আমাদের কাছে মনে হতে পারে যে হেপাটাইটিস সি এই জিনিস এটা এখন এটার নাম সবাই শুনেছে, কিন্তু এর আবিষ্কারের পেছনে একটা গল্প আছে। সেই গল্পটি আমি সবার সামনে উপস্থাপন করতে চাই। এই তিনজন বিজ্ঞানী যে কাজগুলো করেছেন তাদের এই কাজগুলোর ধারাবাহিকতা একটা আছে, এবং বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সুবাদে আমরা সেই ব্যাপারটি নিয়ে আরো বিস্তারিত আলাপ করার সুযোগ পাচ্ছি, যেটা অন্যান্য মিডিয়াতে হয়তো অতটা বিস্তারিত আলাপ করার সুযোগ মানে হয় না, কিন্তু এখানে সেটা পাচ্ছি। এবং এই আবিষ্কারের পেছনে শুধু যে তিনজন বিজ্ঞানী নয়, আরো অনেকের অবদান জড়িয়ে আছে, সেটিও আমরা ধাপে ধাপে দেখব। আর আমি ব্যক্তিগতভাবে আইনস্টাইনের সেই কথাটা মেনে চলার চেষ্টা করি যে কোনো কিছুকে খুব সরল করে ফেলা উচিত নয়, তাহলে সেটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আবার খুব জটিল করে ফেললেও মানুষ এর কাছে সেই বার্তা পৌঁছবে না। সুতরাং আমরা চেষ্টা করব সরল করে বলতে, কিন্তু খুব সরল নয়। তো আশা করি আমাদের এখানে যারা দর্শক আছেন তাদের কাছে ব্যাপারটা উপভোগ্য হবে। আমি আবারও বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরেই আমরা মূল স্লাইড শোতে চলে যাব। আমি অনুরোধ করছি স্লাইড শোটি দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের এই হেপাটাইটিস সি ভাইরাস, এটি মূলত রক্ত বা রক্তজাত উপাদান একই সিরিঞ্জ বা নিডল একাধিক ব্যক্তি যদি ব্যবহার করেন, যেমন যেটা বেশিরভাগ ক্ষেত্রে মাদক সেবীদের ক্ষেত্রে হয়ে থাকে, অরক্ষিত যৌন মিলন, মূলত এই তিন ভাবে ছড়ায়। তবে যে ব্যাপারটি সবচেয়ে বেশি উদ্বেগের, যে কারণে এই আবিষ্কার অনেক বেশি গুরুত্ববহ, সেটি হচ্ছে রক্ত পরিসঞ্চালনের সাথে এর সম্পৃক্ততার কারণে। কেননা রক্ত পরিসঞ্চালন একটি জীবন রক্ষাকারী প্রক্রিয়া। কৃত্রিম রক্ত আমরা এখনো সর্বসাধারণের ব্যবহারের জন্য সব চিকিৎসা সরাসরি একদম ক্লিনিকে, অর্থাৎ সরাসরি মানুষের উপরে ব্যবহারের জন্য কৃত্রিম রক্ত যেহেতু এখন আমরা তৈরি করতে পারিনি, সুতরাং রক্তদাতাদের উপরেই আমাদের নির্ভর করতে হয়। তো সেখানে রক্ত পরিসঞ্চালনের সময় সবসময় পরীক্ষা করে দেখা হয় যে রক্তে এমন কোনো জীবাণু আছে কিনা যেটি রক্ত গ্রহীতার শরীরে গেলে তাকে অসুস্থ করতে পারে। তো বিভিন্ন জীবাণুর জন্য পরীক্ষা আছে, হেপাটাইটিস সি এর জন্য আছে। তবে
হেপাটাইটিস সি আবিষ্কারের আগে তো আর হেপাটাইটিস সি এর পরীক্ষায় অন্তর্ভুক্ত ছিল না। এটার গুরুত্ব যে এখানে যে প্রতি বছর প্রায় 3.5 থেকে 4 লাখ মানুষ হেপাটাইটিস সি ভাইরাস থেকে এর কারণে মারা যায়। হেপাটাইটিস সি ভাইরাসের কারণে মূলত যকৃৎ বা লিভার আক্রান্ত হয়, এবং এটা একটা নীরব মহামারী, কারণ দেখা যায় যে এর রোগ লক্ষণ প্রকাশ পেতে অনেক দিন পর্যন্ত সময় লাগতে পারে, এবং যখন রোগী নিজে অসুস্থ বোধ করে ততক্ষণে তার যকৃতে অনেক বেশি ক্ষতি হয়ে যায়। লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার, অনেক কিছু এতে হতে পারে। এবং আমাদের সারা পৃথিবীর কথা বিচার করলে 1 থেকে 3 জন প্রতি 100 জনে এই ভাইরাস বহন করছে। যদিও বাংলাদেশে এই হারটি এই সংখ্যার তুলনায় কম, কিন্তু বৈশ্বিকভাবে 1 থেকে 3 জন, 1 থেকে 3% মানুষের দেহে ভাইরাসটি রয়েছে। তো এই ভাইরাসটি আবিষ্কার এবং এ সংক্রান্ত শনাক্ত করার জন্য পরীক্ষণ ইত্যাদি ব্যাপারগুলো আমরা আর একটু গভীরে ঢুকবো। হেপাটাইটিস সি একটি আরএনএ ভাইরাস, অর্থাৎ এর যে জেনেটিক বস্তু সেটি আরএনএ। ভাইরাস ডিএনএ ভাইরাস হতে পারে বা আরএনএ, একই সাথে জেনেটিক বস্তু হিসেবে দুটি কখনো আমরা পাইনি, এখন পর্যন্ত এমন কোনো ভাইরাস পাইনি যেটাতে দুটি আছে। তো এই আরএনএ ভাইরাস এবং চারপাশে থাকে একটি প্রোটিনের প্যাকেট, এবং তাকে ঘিরে থাকে একটা লিপিড বা চর্বি জাতীয় পদার্থের একটা আস্তরণ। তার মধ্যে মধ্যে আবার কিন্তু কিছু প্রোটিন থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোপ্রোটিন। এখন এই প্রোটিনগুলো ভূমিকা রয়েছে কোষের ভেতরে ঢোকার জন্য। আমরা আস্তে আস্তে ব্যাপারগুলো দেখব। তো যে 3 জন নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা ধাপে ধাপে তাদের অবদান আলোচনা করব। প্রথমে আসি হার্ভে জে অল্টার এর কথায়। তো তিনি 1969 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, বা সেখানে ট্রান্সফিউশন মেডিসিন অর্থাৎ রক্ত পরিসঞ্চালন বিভাগে যোগদান করেন। ততদিনে কিন্তু হেপাটাইটিস এ এবং বি ভাইরাস আবিষ্কৃত হয়ে গেছে, এবং হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। তো এবং সেগুলো পরীক্ষা করার জন্য আর কি যে ইনভেস্টিগেশন বা টেস্ট, সেটাও উদ্ভাবন হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে। এর মধ্যে হেপাটাইটিস এ রক্তের মাধ্যমে ছড়ায় না, মলমূত্র দূষিত পানির মাধ্যমে ছড়ায়। রক্তের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি। তাহলে রক্ত দেওয়ার আগে অন্যান্য জীবাণুর পাশাপাশি এই ভাইরাস আছে কিনা তাও পরীক্ষা করা হতো। তো এত সাবধানতা অবলম্বন করার পরও দেখা যেত রক্ত গ্রহীতাদের একটি বড় অংশ হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস এ কিংবা বি কোনোটাই মিলছে না। তাহলে উপায়? এই ধাঁধার উত্তর খুঁজতে গবেষণা শুরু করেন অল্টার ও তার সহকর্মীরা। তো তার মাথায় যে প্রশ্নটি প্রথমে আসে সেটি হচ্ছে, এটি একটি সমস্যা, সেটা তো ঠিকই, কিন্তু আহ, এমন রোগী কয়জন আছে যাদের রক্ত পরীক্ষা করে সঞ্চালন করা হয়েছে, তারপরেও রক্ত নেওয়ার পরে তাদের মধ্যে হেপাটাইটিস হচ্ছে? তো এরকম আসলেই কি খুব বেশি রোগী যে এটা নিয়ে এত মাথা ব্যথার কারণ রয়েছে? তো এই জন্য অল্টার ও সহকর্মীরা প্রথমে গবেষণায় নামলেন। তো তো 1970 থেকে 71 সালের মধ্যে 155 জন ওপেন হার্ট সার্জারির রোগী বিভিন্ন হাসপাতাল থেকে আর কি তাদের রিক্রুট করা, তো তারা পর্যবেক্ষণ করেন। তো রোগীদের অনুমতি নিয়ে নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে লাগলেন। ওপেন হার্ট সার্জারিতে যেহেতু অনেকখানি রক্ত দেওয়া লাগে, প্রায় 18, 19, 20 ব্যাগের মতো রক্ত দেওয়া লাগে। তো এইসব রোগীদের দীর্ঘমেয়াদী চেক আপ লাগে। তাহলে একে তো এই রোগীরা অনেক ব্যাগ রক্ত পাচ্ছে, সুতরাং তাদের মধ্যে যদি হেপাটাইটিস মানে হয়, তাহলে অন্যদের থেকে নিশ্চয়ই সম্ভাবনা বেশি হবে। যদিও রক্তগুলো সব তখনকার জানা ভাইরাস ব্যাকটেরিয়া সব আছে কিনা পরীক্ষা করে দেওয়া, কিন্তু তারপরেও যেহেতু তারা অনেক বেশি পরিমাণে রক্ত আহ, তাদেরকে দিতে হয়, সুতরাং সম্ভাবনাটা বেশি থাকে। আর দ্বিতীয়ত আহ, তাদেরকে এমনিতেই নিয়মিত চেক আপ করতে হয়, ফলো আপ করতে হয়। তো সেই জন্য এই রোগীদেরকেই বেছে নেওয়া হয়েছিল। তো দেখা গেল যে মানে পরে প্রায় 7% রোগী
আহ, পরবর্তী 6 মাসের মধ্যে হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন। তো হেপাটাইটিস সি যেটা, সেটা তো তখন আবিষ্কৃত নয়, কিন্তু 7% রোগী আসলে প্রকৃতপক্ষে 7% একটু বেশি। তো তারা 6 মাসের মধ্যে আক্রান্ত হচ্ছেন, তার মানে সময় আরো যদি যায় তাহলে আরো রোগী এখানে আমরা পাবো। তো এটা একটা মাথা ব্যথার কারণ বই কি, যে রক্ত তো দেওয়া হয় জীবন বাঁচানোর জন্য, এখন সেটাই যদি আহ, একটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অসুখ ডেকে আনে তাহলে তো হবে না। তো দ্বিতীয় প্রশ্ন তারা যেটা আহ, আহ, মানে করলেন অল্টার এবং তার সহকর্মীরা, যে এই অসুখটা কি আর কি ছড়াতে পারে কিনা, মানে আহ, সংক্রামক কিনা, সংক্রামক অসুখ কিনা এটা। এটাতে এমনও হতে পারে যে যাদের হেপাটাইটিস হচ্ছে তাদের শরীরেই এমন কোনো একটা অসুবিধা আছে, যে রক্ত দিলেই, যতই পরীক্ষা করে আমি দিই না কেন, রক্ত দিলেই তাদের অসুখ করবে। তাহলে তো আসলে রক্তের সমস্যা না, সমস্যাটা তো হচ্ছে গিয়ে ওই রোগীর শরীরে, সেটা খুঁজে বের করতে হবে। তো সেটা নাকি রক্তের মাধ্যমে কোনো একটা অসুখ একজন মানে থেকে আরেকজনে ছড়িয়ে পড়ছে, সেটা এটা কি সংক্রামক? এই প্রশ্নটা আহ, উত্তর জানার জন্য তারা আক্রান্ত রোগীর রক্তরস মানে প্লাজমা, সেটা নিয়ে, এখানে 7% রোগী আর কি আক্রান্ত হয়েছে। তো সেটা জানার পরে, তো রক্তরস বা প্লাজমা সেটা নিয়ে তারা করলেন কি, শিম্পাঞ্জির আহ, দেহে সেই প্লাজমাটা প্রবেশ করিয়ে দিলেন। তো রক্ত কণা বা কোষগুলো তারা কেন দিলেন না, কারণ রক্ত কোষের এমনিতেই কিছু রিয়াকশন হতে পারে। এখন সেইটার সাথে হেপাটাইটিসকে আলাদা করা একটু মুশকিল হতে পারে। সেজন্য ওনারা প্লাজমাটা দিলেন, কারণ যদি কোনো সংক্রামক উপাদান থাকে তাহলে সেটা প্লাজমাতেই থাকবে। তো সেটা করার পরে দেখা গেল যে শিম্পাঞ্জিতেও হেপাটাইটিস হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিম্পাঞ্জি কেন? তো অবশ্যই একজন মানুষকে মানে জেনে শুনে পরীক্ষার গিনিপিগ বানানো যাবে না, তো সুতরাং মানুষ বাদ। তো তাহলে অন্য কোন প্রাণী নিতে হবে? দুটো কারণে শিম্পাঞ্জিকে বেছে নেওয়া হলো। একটা হচ্ছে অভিব্যক্তিক ভাবে, মানে জীবনের ধারাবাহিকতায়, বিবর্তনের ধারায় শিম্পাঞ্জি মানুষের সবচেয়ে নিকটবর্তী প্রজাতি, সবচেয়ে বেশি সংখ্যক, বেশি আহ জীব- মানে জৈবিকভাবে সবচেয়ে বেশি মিল শিম্পাঞ্জির সাথেই আছে, এটা একটা কারণ। এবং দ্বিতীয়ত, মানুষ বাদে অন্য সব প্রাণীর মধ্যে শুধু শিম্পাঞ্জি একমাত্র যে হেপাটাইটিস এ এবং বি উভয়টি দিয়ে আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে তার এই অসুখটি দিয়ে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য এই দুটো কারণে। তো যে কোনো ভাইরাস তো চাইলেই যে কোনো প্রজাতিকে আক্রমণ করতে পারে না। ভাইরাসের বংশবৃদ্ধির জন্য এটিকে অবশ্যই জীবিত কোষে ঢুকতে হয়। কোষে প্রবেশ করার জন্য সেই কোষের ঝিল্লির বাইরের দিকে থাকা কোনো বিশেষ প্রোটিন অণুর সঙ্গে, যেটা আমরা দেখলাম যে এনভেলপে যে প্রোটিনগুলো থাকে সেগুলো, কোনো একটা প্রোটিন ওই জীবের কোষের বাইরে থাকা কোনো প্রোটিনের সাথে আটকে যেতে হয়, তালা চাবির মতো। চাবি দিয়ে তালা তখনই খুলবে যখন দুটো ঠিকঠাক মিলবে। কোনো ভাইরাসের পক্ষে সেসব কোষেই প্রবেশ করা সম্ভব যেসব কোষের তালা খোলার চাবি এর আছে। প্রজাতিভেদে কোষীয় প্রোটিনের গঠন ও প্রকারভেদে পার্থক্য থাকে, তাই সব ভাইরাস সব প্রজাতিকে আক্রান্ত করতে পারে না। যাই হোক, শিম্পাঞ্জি কিন্তু ঠিকই এই আহ, রক্তরস দিয়ে আক্রান্ত হলো। তো তখন দেখা গেল যে আক্রান্ত প্রাণীর যকৃৎ থেকে যে বায়োপসি নমুনা নেওয়া হলো, সেটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা হলো, অর্থাৎ ওই টিস্যুটা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখায় সেটা দেখানো হলো। তো সেখানেও দেখা গেল এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যেটা হেপাটাইটিস বি আক্রান্ত আহ, মানুষের যকৃতের নমুনাতে যে যে পরিবর্তনগুলো আসে, এই শিম্পাঞ্জির যকৃতেও সেই রকম পরিবর্তন মাইক্রোস্কোপের নিচে, অনুবীক্ষণের নিচে দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত, হেপাটাইটিস বি হলে মানুষের রক্তে কিছু কিছু এনজাইমের মাত্রায় পরিবর্তন আসে, এই শিম্পাঞ্জির বেলাতেও সেই অনুরূপ পরিবর্তনগুলো দেখা গেল। তাই ধারণা করা হলো যে এটাও সম্ভবত একটা সংক্রামক রোগ, কোনো জীবাণু দিয়েই হয়। আপাতত সেটার নাম দেওয়া হলো নন এ নন বি হেপাটাইটিস, কারণ এই হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কোনোটা দিয়েই শিম্পাঞ্জিটা আক্রান্ত হয়নি। সেটা শিম্পাঞ্জি রক্ত পরীক্ষা করে
বোঝা গেছে যে রক্ত থেকে রক্তরস নিয়ে শিম্পাঞ্জিকে দেওয়া হচ্ছে, সেখানেও হেপাটাইটিস এ বা হেপাটাইটিস বি এর জীবাণু ছিল না। তাহলে সেটা এমন কোন একটা হেপাটাইটিস যেটা এ ও না, বি ও না, তার মানে নন এ নন বি হেপাটাইটিস। এবং যেহেতু হেপাটাইটিস বি শরীরের যে প্রতিক্রিয়াগুলো দেখায়, এখানেও সেই একই রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাই হয়তো এটা ভাইরাস, এরকম একটা ধারণা করা হলো, কিন্তু সেটা খুব জোর করে তখনও বলা যাচ্ছে না। তো তাহলে পরবর্তী ধাপটা হলো যে এই ভাইরাস বা যাই হোক এই জীবাণুটা আহ, নিয়ে আরো জীবাণুটাকে ধরার চেষ্টা করা। অর্থাৎ জীবাণুটা একটা কিছু জীবাণু সংক্রামক রোগ হিসেবে যেতে পারে এবং হেপাটাইটিস তৈরি করতে পারে, এটুকু পর্যন্ত অল্টার এবং তার সহকর্মীরা দেখিয়ে গেলেন। পরবর্তী কাজ যেটা, সেটা জন্য আমরা আর কি মাইকেল হটনকে দেখবো। তবে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা মাইকেল হটনের ছবি নয়। যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রবার্ট কক। আমরা আগে বলেছিলাম যে আগের বিজ্ঞানীদের কাজের উপর ভিত্তি করে তো পরের কাজগুলো দাঁড়ায়, একদম শূন্য থেকে তো কোনো গবেষণা আসে না। তো রবার্ট কক এর গুরুত্বটা ছিল এই যে তিনি অ্যানথ্রাক্সের জীবাণু এবং পরবর্তীতে আহ, দেখা গেছে অন্যান্য জীবাণুর ক্ষেত্রে প্রযোজ্য, যে আহ, এই জীবাণুটাই যে এই অসুখটা করে সেটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করেন। তো এই অণুজীব বিজ্ঞানে এই কক এর একটা নিয়ম আছে, এটাকে বলে ককের স্বীকার্য বা কক্স পস্টুলেট। এর 4টা ধাপ আছে। তো এই ধাপ এটা ব্যবহার করে বলা যায় কোন জীবাণু কোন রোগের জন্য দায়ী। তো সেই ককের নিয়ম অনুসারে 1 নম্বর হলো জীবাণুটি কেবল আক্রান্ত জীবে পাওয়া যাবে, যেটি একটি বৃত্ত, একটি উপবৃত্ত দিয়ে এখানে আমরা দেখছি। একটি আক্রান্ত জীবে পাওয়া যাবে, কিন্তু সুস্থ জীবে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, আক্রান্ত জীব থেকে জীবাণুটি আলাদা করে কালচার করা যাবে। কালচার মানে হচ্ছে গিয়ে আর কি দেহের বাইরে সেটাকে চাষ করে সংখ্যা বাড়ানো, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মাইক্রোবায়োলজিতে বা অণুজীব বিজ্ঞানে কালচার বলে। তো করা যাবে। এবং তৃতীয়ত, আলাদা জীবাণুটি, করে নেওয়া জীবাণুটি আবার সুস্থ জীবে যদি প্রয়োগ করা হয়, তাহলে জীবটি আক্রান্ত হবে এবং তার লক্ষণগুলো ওই 1 নম্বর ধাপে যে অসুস্থ জীবটি ছিল তার লক্ষণের সাথে মিলবে, রোগ লক্ষণগুলো সব মিলবে। আর চতুর্থ ধাপটি হলো ওই যে যে সুস্থ জীব যাকে আমি জীবাণু শরীরে ঢুকিয়ে আক্রান্ত করলাম, সেই জীবটি থেকেও ওই জীবাণু পৃথক করা যাবে। এবং করে নিয়ে আমরা 2 নম্বর ধাপে যে দেখেছিলাম যে জীবাণুটি আলাদা করে নিলে তার বৈশিষ্ট্যগুলো কেমন হয়, তো 4 নম্বর ধাপেও আমি যখন এই জীব থেকে আলাদা করে দেখবো, তাহলে ওই 2 নম্বর ধাপের জীবাণুর সাথেও এই জীবাণুটা মিলবে, অর্থাৎ একই জীবাণু হবে। তো এই 4টা ধাপ যদি সম্পন্ন করা যায়, তাহলে আহ, ককের শিকার্য অনুসারে বলা যায় যে ওই নির্দিষ্ট জীবাণুটি নির্দিষ্ট জীবে ওই নির্দিষ্ট অসুখের জন্য দায়ী। তো বাস্তবে হয়তো ককের শিকার্য হুবহু কাজ করে না, অনেক সমস্যা আছে, কিন্তু এটা এক প্রকার সহায়িকা হিসাবে ব্যবহার করলে গবেষণার সুবিধা হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য আহ, করি আমরা যে 2 নম্বর ধাপে, এই 2 নম্বর ধাপে এটা জীবদেহ থেকে আলাদা করে নিয়ে, মানে আক্রান্ত জীব থেকে আলাদা করে নিয়ে কালচার করতে হবে। তো এই কালচারটা আর কি করার চেষ্টা স্বাভাবিকভাবেই ওই নন এ নন বি হেপাটাইটিসের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, তো সেখানে শুরু হয়েছে। তো অল্টারও তো সহকর্মীদের গবেষণার সূত্র ধরে তখন অনেক সরকারি বেসরকারি গবেষণাগারে শুরু হয় গবেষণা। তখন নন এ নন বি হেপাটাইটিসের জন্য দায়ী জীবাণুটি আলাদা করে শনাক্ত করা এবং সেটি জীবদের বাইরে চাষ তথা কালচার করে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা শুরু হলো। কেননা কিন্তু একটা মারাত্মক এরকম ভাইরাস, এটাকে আবার চাষ করার দরকারটা কি? একটা হচ্ছে ককের শিকার্য মানে ফুলফিল করার জন্য, এটাকে প্রত্যেকটা ধাপ অতিক্রম করার জন্য। তো ককের স্বীকার্য একটা কারণ। আর এছাড়াও এই শনাক্ত করার পদ্ধতি বের করার জন্য এটা ভাইরাসের সংখ্যা বেশি লাগবে। ওষুধ বা ভ্যাকসিন তৈরি করতে পরবর্তী ধাপের গবেষণাও লাগবে। তো আক্রান্ত দেহ থেকে সরাসরি যে নমুনাটা নেওয়া হয়, সেখানে আসলে এই জীবাণুর মাত্রা সাধারণত খুব বেশি থাকে না। এই জন্য আমাদেরকে গবেষণার সময় সংখ্যাটা কালচার
করে বাড়িয়ে নিতে হয়। কিন্তু ভাইরাসের কালচার করা অন্যান্য জীবাণু থেকে কঠিন, কেননা একে কালচার করতে গেলে আগে তার পোষক কোষকে কালচার করতে হয়। কারণ আমরা আগেই তো জেনেছি যে কোষের ভেতরে ছাড়া ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। তবে মনে রাখতে হবে একটা জিনিস, যে তখনও কিন্তু কেউ নিশ্চিত নয় যে নন বি হেপাটাইটিস জীবাণুটি একটি ভাইরাস। তো যাই হোক, অর্থাৎ পুরো ব্যাপারটি খুব একটা ধোঁয়াশার মধ্যে আছে। সবাই কালচার করার চেষ্টা করছে, কালচার ছাড়া সামনের ধাপে যাওয়া যাবে না, এসব এই নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মাইকেল হটন এর আবির্ভাব। তিনি তখন একটি ওষুধ কোম্পানি কায়রন, উনি যুক্তরাজ্যের মানে ইউকে আর কি বিজ্ঞানী, তো সেখানে গবেষণা করেন। তো তারা ভাবলেন, তিনি এবং তার সহকর্মীরা আর কি, যে সবাই এখন যে প্রশ্নটি করছে, অর্থাৎ কিভাবে নন বি হেপাটাইটিসের জন্য দায়ী জীবাণুটি কালচার করা যায়, সেটি হয়তো সঠিক প্রশ্ন নয়। প্রশ্নটা মনে হয় ঠিক হচ্ছে না। সঠিক প্রশ্ন কিন্তু সঠিক উত্তরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানে। তো তারা অন্য একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি ছিল যে কালচার না করে কিভাবে জীবাণুটিকে পৃথক করা যায়। তো কালচার না করে যদি একটা জীবাণুকে আলাদা করতে হয়, আহ, সেটি একটা প্রায় অসম্ভব ব্যাপার। সুতরাং তারা যখন এই কাজটি শুরু করলেন, বাকিরা ব্যাপারটাকে খুব সহজভাবে নেয়নি, যে এটা আবার কেমন কথা। কিন্তু তাদের কাছে তখন অন্য একটা উত্তর ছিল, তারা নতুন কিছু চেষ্টা করতে আগ্রহী ছিলেন। এটাই হচ্ছে আহ, মাইকেল হটন এর মানে বিশেষত্ব, যে তার সময় এই রকম চিন্তা আর কেউ করেনি, যে কালচার করব না, কিন্তু ভাইরাস বা যে জীবাণুই থাক আমি সেটাকে আলাদা করে ফেলবো। তাহলে সেইটার জন্য তারা যেটা বেছে নিলেন সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তখন মাত্র সেটি এসেছে। তো এখানে যে দুজনের ছবি দেখা যাচ্ছে, তাদের মধ্যে বাম পাশে যিনি আছেন তার নাম হচ্ছে বেস্ট, ডান পাশে চশমা পরা যিনি, তার নাম হচ্ছে বেন্টিং। তো বেন্টিং এন্ড বেস্ট এরা দুজন প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে আহ, মানব দেহের ইনসুলিন ব্যাকটেরিয়ার দেহের মধ্যে তৈরি করেন। তো ব্যাকটেরিয়া কি করে মানুষের ইনসুলিন বানাবে? মানুষের ইনসুলিন তো মানুষের দেহে হবে, তাই না? তো এইটার একটা গুরুত্ব ছিল এখানে, যে অন্য প্রাণী থেকে নেওয়া ইনসুলিন মানুষের দেহে দিলে সেটা অনেক সময় ঠিক মতো কাজ করতো না, এবং বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল যেটা আসলে খুব সমস্যা করতো ডায়াবেটিক রোগীদের, বিশেষ করে আমরা জানি ইনসুলিন দিতে হয় অনেকের। তো এখন তারা বেন্টিং এবং বেস্ট তারা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি মাধ্যমে মানুষের ইনসুলিন নেওয়ার, ব্যাকটেরিয়া থেকে বানানোর প্রযুক্তি উদ্ভাবন করলেন, মানে করেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে তারা প্রথমে মানুষের ইনসুলিন বানানোর জন্য যে জিনটা দায়ী, সেই জিনটাকে আলাদা করে করে নিলেন। আমি খুব সহজ করে কথাটা বলছি, কিন্তু এই একটা জিন কেটে আলাদা করে নেওয়া এটা খুব সহজ কাজ নয়, অনেক ধাপ এখানে যুক্ত আছে। তো এটাও আর একটি নোবেল বিজয়ী গবেষণা, কিন্তু আমি সেদিকে যাব না। তো আপাতত, এবং ব্যাকটেরিয়া, কোনো কোনো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড নামে এক ধরনের আহ, বৃত্তাকার অর্থাৎ লুপের মতো ডিএনএ থাকে। সেই ডিএনএর ভিতরেও ভিতরে যদি ওই কি কেটে নেওয়া যায়, তাহলে আমি যে ডিএনএ এর প্রোটিনটা বানাবো, এক্ষেত্রে ইনসুলিন, সেটাকে ওই ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ বা প্লাজমিডের মধ্যে বসিয়ে দেওয়া যায়। তখন এখানে কমলা রং দিয়ে দেখানো হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড অংশ, আর কালো রঙের যে বৃত্তের অংশটা, সেটা বোঝানো হচ্ছে যে এটা মানব ইনসুলিনের জিন। তো এইবার আমি এমন একটা ডিএনএ পেলাম যেটা বৃত্তাকার, এবং তার একটা অংশ ব্যাকটেরিয়ার প্লাজমিড আর একটা অংশ হচ্ছে মানুষের থেকে নেওয়া ইনসুলিন জিন। এইবার এটাকে যদি ব্যাকটেরিয়ার মধ্যে আমি ঢুকিয়ে দেই, আমি তো আর ঢুকাইনি, বেন্টিং এন্ড বেস ঢুকিয়েছেন, যাই হোক। তো তারা যদি ব্যাকটেরিয়ার মধ্যে এটা প্রবেশ করিয়ে দেন, তখন ব্যাকটেরিয়া খুব সুন্দরভাবে মানুষের ইনসুলিন তৈরি করে ফেলে। তো এটা কিভাবে হয়? তার আমরা জানি যে ডিএনএ বিভিন্ন জিনের আর কি প্রতিলিপি হিসেবে আরএনএ তৈরি হয়, এবং সেই আরএনএ নির্দেশনা মোতাবেক তৈরি হয় বিভিন্ন প্রোটিন।
এক্ষেত্রে ইনসুলিন। তো মজার ব্যাপার হলো পৃথিবীর প্রায় সব জীবে এই প্রক্রিয়া মোটা দাগে একই রকম। এছাড়া ডিএনএ বা আরএনএ এর কোন সংকেতের জন্য প্রোটিনের কোন অ্যামিনো অ্যাসিডটি বসবে সেটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ জেনেটিক কোডও একই রকম। হাতে গোনা দুই একটি ব্যতিক্রম আছে, সেটারও পিছনে মজার কাহিনী আছে, কিন্তু সেটা আজকের আলোচনার বিষয় না। তো এই জীবনের সফটওয়্যার মানে 99 মানে 99.999999% ক্ষেত্রে সব জীবে এই জীবনের সফটওয়্যারটুকু, অর্থাৎ ডিএনএ থেকে কিভাবে আরএনএ হবে, আরএনএ থেকে কোন প্রোটিনটা হবে, এই সফটওয়্যারের কোডটুকু সব জীবে একই রকম। কারণ মাত্র একটি বা গুটিগত আদিমতম সরল জীব থেকেই সব জীবের উদ্ভব ঘটেছে। তো হার্ডওয়্যারের অনেক রকম পরিবর্তন এসেছে, একদম বেসিকের সফটওয়্যারটাতে তেমন কোনো পরিবর্তনই আসেনি, একই। এজন্য আমরা মানুষের একটা জিন নিয়ে ব্যাকটেরিয়াতে দিলেও ব্যাকটেরিয়া খুব সহজেই সেটা একদম বাধ্য ছেলের মতো তৈরি করে ফেলতে পারে। তো এটাই হচ্ছে গিয়ে মূল কথা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তখন কিন্তু মাইকেল হটন যখন এটা করার পরিকল্পনা করছেন, তখন কিন্তু এটা একদম নতুন প্রযুক্তি। সেই 1978 সালে এটা তৈরি করা সম্ভব, মানে মাত্র ইনসুলিন তৈরি করা সম্ভব হয়েছে। এবং এটা এই ব্যাপারটা নিয়ে মানে কেবলমাত্র কিভাবে কাজে লাগানো যায় সেগুলো শুরু হচ্ছে। তো মাইকেল হটন ভাবলেন এটাকেই ব্যবহার করি, আমি ওই নন বি হেপাটাইটিস এর জীবাণুটা আলাদা করার জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করে দেখা যাক। তো কিভাবে? তো সেটা করার জন্য হটন এবং তার সহকর্মীরা এই নন বি হেপাটাইটিসে আক্রান্ত শিম্পাঞ্জি তার রক্তের একটা নমুনা নিয়ে সেখান থেকে ডিএনএ আলাদা করলেন। তো এই ডিএনএ দেহের কোষে স্বাভাবিকভাবেই মানে আসলে প্রতিনিয়ত মারা যায়, প্রত্যেকটা শরীরে বিভিন্ন কোষ মারা যাচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে, এটা তো চলতেই থাকে। তো মৃত কোষগুলো ভেঙে গিয়ে সেখানকার ডিএনএ সহ বিভিন্ন অংশ রক্তে চলে আসে। বিশেষ একটা এনজাইম ব্যবহার করে তারা সেই ডিএনএ কে ছোট ছোট টুকরো করলেন। তো এটাকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। যাই হোক, এবার ব্যাকটেরিয়ার মধ্যে সেসব ডিএনএ ওই ঠিক আগের মতো করে ওভাবে ঢুকিয়ে দিলেন, যেটা আমরা আগে দেখলাম আগের স্লাইডে, যে এভাবে ঢুকিয়ে দিলেন। তো পার্থক্য হচ্ছে এটাই যে বেন্টিং এন্ড বেস্ট তারা যখন এই কাজটা করেছিলেন, তখন কিন্তু তারা মানুষের একটা ডিএনএ একটা অংশ নিয়েছেন, জেনে শুনে নিয়েছিলেন যে ওটাই ইনসুলিন তৈরি করে, এবং ইনসুলিন বানানোর উদ্দেশ্যেই ওনারা এটা ব্যাকটেরিয়ার মধ্যে ওই জিনটাকে ঢুকিয়েছিলেন। কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে ওনারা ডিএনএর একটা টুকরো ঠিকই ঢুকাচ্ছেন, আসলে একটা টুকরো না, বিভিন্ন রকম টুকরো। কারণ এই রক্তের মধ্যে তো শিম্পাঞ্জির নিজের কোষও আছে, নিজের কোষের থেকে আসা ডিএনএও আছে, সে যে জীবাণু দিয়ে আক্রান্ত, ভাইরাস হোক যা হোক, তার জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আছে। কিন্তু ওনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রোটিনটা কি হয় সেটা আমি দেখি, কোন ডিএনএ সেটা আমি পরে দেখবো, পরে বের করবো। তো যাই হোক, এবার ব্যাকটেরিয়ার মধ্যে সেসব ডিএনএ ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন হটন এবং তার সহকর্মীরা। আর ব্যাকটেরিয়ার কোন ব্যাচে, এটা তো আলাদা আলাদা ব্যাচ করে করতে হয়, ব্যাকটেরিয়া কালচার করা তুলনামূলকভাবে সহজ। তো এক একটা প্লেট বা এক একটা গ্রুপে এক একটা ব্যাকটেরিয়াতে ডিএনএ এর এক একটা টুকরা বা এর কপি ঢুকাচ্ছেন এবং নোট করে রাখছেন যে আমি এই ব্যাচের ব্যাকটেরিয়াগুলোতে ডিএনএ এর এই টুকরোটা ঢুকালাম, এই ব্যাচের ব্যাকটেরিয়াগুলোতে ডিএনএ এর ওই টুকরোটা ঢুকালাম, নোট করে রাখছেন। হ্যাঁ, এখন এরকম আলাদা আলাদা ভাবে নোট করে করে এটা কিন্তু অনেক একটা সময় সাপেক্ষ কাজ, হাজার হাজার ভিন্ন ভিন্ন টুকরো হয়েছে, সেগুলোকে আলাদা করে সেগুলোকে বিশুদ্ধ করে প্রত্যেকটা ডিএনএ কোন টুকরোর সংকেতটা কি আছে সেটা নির্ণয় করে সেইটা সংখ্যা বাড়িয়ে তারপরে আবার সেটাকে মানে আলাদা আলাদা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ব্যাকটেরিয়া গুলো কালচার করা। এই জটিল কাজটা আমি যে 2 মিনিটে 1-2 মিনিটে বলে ফেলছি, এত সহজ না, এটা এটা অনেক জটিল একটি প্রক্রিয়া। তো যাই হোক, মূল আশা করি মূল নীতিটা বুঝাতে পেরেছি, হাতে কলমে করতে গেলে জটিল, বুঝার জন্য আসলে অত জটিল না। তো সেই মোতাবেক ব্যাকটেরিয়া গুলো ঠিক বাধ্য ছেলের মতো প্রোটিন তৈরি করলো, ওই যে বলেছি জেনেটিক কোড তো মানে সংকেত তো প্রায় সব জীবেই একই রকম। সুতরাং শিম্পাঞ্জি থেকে একটা ডিএনএর একটা টুকরা পেলে ব্যাকটেরিয়া সেই ডিএনএ থেকে যে প্রোটিন সংকেতটা হতো সেই প্রোটিনটা বানাবে, খুবই সহজ। তো বেশিরভাগ বেশিরভাগই শিম্পাঞ্জির দেহের স্বাভাবিক প্রোটিন, সেটাই হওয়ার কথা। তার মূল নমুনা তো ছিল শিম্পাঞ্জির দেহের ডিএনএ, তাই না, রক্ত থেকে নেওয়া। তো সেই তার মধ্যে কোথায় যেন লুকিয়ে আছে সেই জীবাণুর ডিএনএ যেটা নন বি হেপাটাইটিস করে। এখন কোথায় খুঁজিয়ে লুকিয়ে আছে, কি কোথায় কিভাবে খুঁজে বের করবো? এরকম হাজার হাজার নমুনা, তার মধ্যে হয়তো একটা দুইটা নমুনার মধ্যে আছে, হয়তো নেই। তো
কিভাবে এটা সে খড়ের গাদায় সুই খুঁজে বের করার মতো বের করা যাবে। তো এখানেই আরেকবার আহ, হটন এবং তার সহকর্মীদের বাহবা দিতে হয়, কারণ তারা এই যে এতগুলো আলাদা আলাদা ব্যাচে আলাদা আলাদা কালচার করেছেন ব্যাকটেরিয়া এবং ভিতরে দিয়ে, এইটাকে কোনটার ভেতরে নন হেপাটাইটিসের জীবাণু থাকতে পারে সেটা বের করার জন্য, নির্ণয় করার জন্য তারা একটা চমৎকার উপায় বেছে নিলেন। সেইটারও কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কারণ এই উপায়টি যদি না থাকতো তাহলে আমাদের শুধু আন্দাজে আহ, এই এতগুলো নমুনার থেকে এতগুলো কালচার প্লেট এবং প্রত্যেকটা কালচার প্লেটে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থেকে কোনোভাবেই বের করা যেত না যে কোথায় লুকিয়ে আছে এই নন বি হেপাটাইটিস এর মানে এর জেনেটিক কোড থেকে তৈরি হওয়া প্রোটিন। সেটা কিভাবে তারা বের করলেন আহ, দেখা যাক। অ্যান্টিবডি দিয়ে। অ্যান্টিবডি কি জিনিস? তো অ্যান্টিবডি হচ্ছে এমন একটা প্রোটিন যেটা রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ। এটা কোনো বাইরে থেকে যদি কোনো আহ, কোনো অণু প্রবেশ করে, মূলত প্রোটিন, কিছু কিছু ক্ষেত্রে কার্বোহাইড্রেট হয়, তো সেগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা থেকে উদ্দীপ্ত করে এবং সব মানে বেশিরভাগ ক্ষেত্রে সেটার বিরুদ্ধে একটা নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডি শরীর তৈরি করতে থাকে, যেটা ওই অ্যান্টিজেনের নির্দিষ্ট কিছু জায়গায় আটকে যেতে পারে, অনেকটা তালা চাবির মতো। ঠিক আগে যেটা বলছিলাম যে ভাইরাসের আটকে যাওয়া, এখানেও কিন্তু একটা প্রোটিন আর একটা প্রোটিনের সাথে আটকে যাচ্ছে, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি। এটা হচ্ছে, এবং এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে জায়গাটায় যে আটকে যায় সেটাকে বলে হচ্ছে এপিটোপ। তো একটা অ্যান্টিজেনের বিভিন্ন ধরনের এপিটোপ থাকতে পারে, অর্থাৎ একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে একাধিক অ্যান্টিবডি তৈরি হতে পারে। তবে স্বাভাবিক অবস্থায় নিজের দেহের বিরুদ্ধে অ্যান্টিবডি আসলে তৈরি হয় না। তো এখন এই আহ, সেই এই ব্যাকটেরিয়াগুলো যে প্রোটিন বানিয়েছিল, সেই প্রোটিনের সঙ্গে আহ, সেই প্রোটিনের সঙ্গে মানে মধ্যে যেগুলো হচ্ছে নন বি হেপাটাইটিস এর জীবাণু থেকে এসেছে যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো বেছে নেওয়ার জন্য তারা করলেন কি, হটন এবং তার সহকর্মীরা অ্যান্টিবডিটা কোথায় পাবেন, অ্যান্টিবডিটা কোত্থেকে জোগাড় করবেন, কারণ এটা তো এখনো আবিষ্কারই হয়নি জীবাণুটা, তার বিরুদ্ধে অ্যান্টিবডিটা আবার কোত্থেকে আসবে সেই প্রসঙ্গে আমরা একটু পরেই দেখবো। তার আগে একটু ছোট্ট ঐতিহাসিক একটি নোট দিয়ে রাখি যে এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যে একে অপরের সাথে বন্ধন করে এবং এটাকে ব্যবহার করে যে চিকিৎসা করা যায়, তো সেই জিনিসটা আবিষ্কার করার মাধ্যমে নোবেল পুরস্কার যখন প্রথম চালু হয় সেই 1901 সালে, তো প্রথম নোবেলটা কিন্তু যিনি পেয়েছিলেন আহ, এই দুজনের মধ্যে একজন। এখানে যে দাড়ি গোফওয়ালা যে ব্যক্তিটিকে আমরা দেখতে পাচ্ছি, এনার নাম হচ্ছে এরিক ভন আহ, এমিল এমিল ভন বেরিং। তো এই ভন বেরিং উনি এই সেরাম থেরাপিটা আবিষ্কার করেন। তো সেজন্য তিনি 1901 সালে চিকিৎসা বিজ্ঞানের প্রথম নোবেল পুরস্কারটি পাওয়ার সম্মান অর্জন করেন। কিন্তু দুঃখের বিষয়, উনি যার সাথে খুব আহ, কাছে থেকে কাজ করেছেন, মানে এই দুজনের অবদান সমানই বলা যায়। আরেকজনের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে কিতাসাতো সুবাসি মুরো। উনি জাপানি, কিন্তু দুজন একই সাথে কাজ করেছিলেন এই গবেষণার জন্য। কিন্তু কোনো একটা বিচিত্র কারণে নোবেল কমিটি বেরিংকে নোবেল পুরস্কার দেন, কিন্তু কিতাসাতো নোবেল পুরস্কার পাননি। জানি না কেন এটা হয়। তো যাই হোক, তো এখন আবারও অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশনের দিকে চলে যাই। এখন তাহলে অ্যান্টিবডিটা কোত্থেকে আসবে? তাহলে নন বি হেপাটাইটিসে আক্রান্ত মানুষের দেহ থেকে অ্যান্টিবডিটা তাহলে নেওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু অ্যান্টিবডিটা আলাদা করার দরকার নেই, ওই ওখান থেকে আর কি যারা আক্রান্ত তাদের শরীরে, আমাদের শরীর যখন আক্রান্ত হবে, যে কোনো জীব যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ক্ষমতা আছে, এরকম যে কোনো জীব যখন আক্রান্ত হয় কোনো একটা জীবাণু দিয়ে, তখন সাধারণত সেই জীবাণুর বিরুদ্ধেই অ্যান্টিবডি সেখানে তৈরি হয়। অন্য অ্যান্টিবডি গুলো তুলনামূলকভাবে
সংখ্যা কম থাকে, তো ওই অ্যান্টিবডিটা মানুষ থেকে সংগ্রহ করা হয় সিরামটা। তো সেটাকে যখন এই কালচার প্লেটগুলোতে অ্যান্টিবডিগুলো দেওয়া হলো এবং অ্যান্টিবডি ওর সাথে বন্ধন করলো কিনা সেটা বোঝার জন্য কিছু প্রক্রিয়া আছে, তো সেই ডিটেলে যাব না। তো মোট কথা, এখানে যে কালচার প্লেটে যেগুলো আমরা আছে সেগুলো তো সব হচ্ছে শিম্পাঞ্জির দেহ থেকে নেওয়া সেই প্রোটিন, সেই ডিএনএ, সেই ডিএনএ সংকেত অনুসারে তৈরি করা প্রোটিন। ডিএনএর বিভিন্ন টুকরো বিভিন্ন রকম প্রোটিন তৈরি করেছে। এখন এই প্রোটিনগুলোর মধ্যে যে প্রোটিনগুলো ওই মানুষের দেহ থেকে নেওয়া অ্যান্টিবডির সাথে বন্ধন করতে পারবে, ধরে নেওয়া যায় যে সেইগুলোই আমার সেই মানে নন বি হেপাটাইটিসের জীবাণু। তো এরকম ভাবে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা ভাবে ওনারা পরীক্ষা করতে লাগলেন। অনেক খুঁজে টুজে পাওয়া গেল যে দুই একটা ব্যাচের ব্যাকটেরিয়া যে প্রোটিন তৈরি করছে সেইখানে এই অ্যান্টিজেন গুলো, অর্থাৎ ওই আর কি প্রোটিনগুলো মানুষের দেহ থেকে নেওয়া সেরামে যে অ্যান্টিবডি থাকে সেটার সাথে বন্ধন তৈরি করেছে। এরকম অল্প কয়েকটা পাওয়া গেল। এইবার কি কাজ? এইবার তারা মানে তারা যেটা করলেন সেটা হচ্ছে যে আবার সেই তাদের নোট খাতায় দেখলেন যে আহ, কোন ব্যাচের ব্যাকটেরিয়াতে কোন ডিএনএ কোন টুকরোটা দেওয়া হয়েছিল, সেই রেকর্ড দেখে তারা সব আবার বের করলেন। সেই ডিএনএ সংকেতগুলো ইতিমধ্যে জানা কোন জীবাণুর সাথে মেলে তাও এক এক করে তারা মিলিয়ে দেখতে থাকলেন। অসম্ভব ধৈর্যের একটা কাজ। মনে রাখতে হবে যে তখন ইলেকট্রনিক কম্পিউটারের ক্ষমতা এখনকার ক্যালকুলেটরের চেয়ে বেশি ছিল না। সেই 80 দশকের কথা বলছি, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই জন্য তাদের কাজটি এখনকার চেয়ে বহুগুণ কঠিন ছিল। অনেক অধ্যবসায়ের পর জানা গেল সংকেতটি জানা মানে যেটা পরিচিত কোনো জীবাণুর সঙ্গে পুরোপুরি মেলে না। তবে ভাইরাসের একটি গোষ্ঠী যার নাম হচ্ছে ফ্ল্যাভিভ্যারিডি, তার সঙ্গে মিল আছে। এখন ফ্ল্যাভিভ্যারিডির একটা কেমন ভাইরাস? এটা একটা আরএনএ ভাইরাস। এই 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 ভাইরাসের সাথে এই যে মিল আছে সেটা বের করার জন্য একদম আক্ষরিক অর্থেই হাত নোংরা করতে হয়েছিল। অনেক ঘাটাঘাটি করে টোরে শেষ পর্যন্ত বোঝা গেল যে এটা আসলে ফ্ল্যাভিভ্যারিডির অন্তর্ভুক্ত একটা ভাইরাস এবং একই গোষ্ঠীভুক্ত অন্যান্য ভাইরাসও আছে, আমরা সেগুলোর সাথে পরিচিত, যেমন ডেঙ্গু, জিকা ইত্যাদি। তো এই ফ্ল্যাভিভ্যারিডি আহ, অন্তর্ভুক্ত আর কি সংকেতের সাথে মিল আছে, তার মানে বোঝা গেল এটা একটা ভাইরাস, যেটা ধারণা করা হচ্ছিল আসলে তাই। তো এবং এখন যেহেতু একটি নির্দিষ্ট জেনেটিক সংকেত পাওয়া গেছে এবং আহ, এখন আর এটাকে নন বি হেপাটাইটিস বলার দরকার নেই, কারণ এটা তো আসলে কিছু না পাওয়ার জন্য নামটা ওরকম করে দেওয়া ছিল, এখন তো পাওয়া গেছে, সেজন্য এটার নাম দেওয়া গেল হেপাটাইটিস সি। কেন? এ, তারপরে বি, তারপরে তো সি। পরবর্তীতে অবশ্য এখন ডি, হেপাটাইটিস ডিও এসেছে এবং হেপাটাইটিস ইও আমরা পাই। তো আরো আছে, কিন্তু যাই হোক, তখন হচ্ছে হেপাটাইটিস সি, যেহেতু হেপাটাইটিস এ আর বি ছিল, এখন হেপাটাইটিস সি। আচ্ছা, কারো কারো মনে হতে পারে যে উপরে আমি সোনার হরিণ চাই না এরকম একটা শিরোনাম কেন দিয়েছি। তার কারণ হলো যে তখন সবাই ভাইরাস কালচার করার জন্য, কালচার করে ভাইরাসটাকে আলাদা করা, ভাইরাসের বৈশিষ্ট্য নির্ণয় করা এবং ভাইরাসটাকে শনাক্ত করার চেষ্টা সবাই এভাবেই করছিল। কিন্তু সেটাই ছিল তখনকার সোনার হরিণ। কিন্তু মাইকেল হটন এবং তার সহকর্মীরা সেই সোনার হরিণ এর পেছনে ছোটেননি। তারা একটা অন্য প্রশ্ন করেছেন যে কালচার না করে কিভাবে আমি হরিণটা পেতে পারি। তো সেটা সোনার হরিণ হতে হবে এমন নয়। তো যাই হোক, আহ, এখান থেকেই কিন্তু এই হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করার যে পরীক্ষা, যেখানে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির একটি বিক্রিয়া হয়, তো এই পরীক্ষাটা কিন্তু ওখান থেকেই উদ্ভাবিত হয়। তো এই হেপাটাইটিস সি ভাইরাসের অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। এক্ষেত্রে এই অ্যান্টি যে মানে অ্যান্টিজেন অর্থাৎ প্রোটিনটি এসেছিল এই গবেষণায়, সেটি কিন্তু শিম্পাঞ্জির দেহ থেকে এসেছিল, আর অ্যান্টিবডিটা নেওয়া হয়েছিল মানুষের থেকে। তাহলে মানুষের দেহ থেকে আসা অ্যান্টিবডি শিম্পাঞ্জির দেহ থেকে আসা জেনেটিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা প্রোটিনের সাথে বন্ধন তৈরি করছে। এটা থেকে বোঝা যায় যে হয়তো দুটো প্রাণীতে একই জীবাণু দিয়ে আক্রান্ত হয়েছিল। অর্থাৎ এটা যে সংক্রামক সেটা আরেকভাবে প্রমাণিত হলো। বিজ্ঞানে একই জিনিস বিভিন্নভাবে প্রমাণ করতে পারাটা সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। একই অঙ্ক একাধিকভাবে কিন্তু সমাধান করতে পারতে হয়, তা না হলে
শুধু একভাবে করলে একটা উত্তর আসছে, অন্যভাবে করলে অন্যরকম উত্তর আসছে, তার মানে বুঝতে হবে যে কিছু একটা ঝামেলা হয়েছে। কিন্তু এখানে দেখা গেল অল্টার যেভাবে সংক্রামক হিসেবে দেখাতে পেরেছিলেন রোগ লক্ষণের উপর ভিত্তি করে, এখানে ডিএনএ প্রযুক্তির উপর ভিত্তি করে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির উপর ভিত্তি করে সেই একই ফলাফলটা কিন্তু তিনি পাচ্ছেন মাইকেল হটন। তার মানে একই জিনিস দুইভাবে প্রমাণিত হলো, দুই দিক দিয়ে। এটা একটা বিজ্ঞানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিজ্ঞানের উপরে গবেষণা করেই পরীক্ষার যে পরীক্ষাটি উদ্ভাবন করা হয়েছিল সেটাই কিন্তু এখন পর্যন্ত হেপাটাইটিস সি ভাইরাস পরীক্ষার মূলনীতি। এটা আরো কিছু উন্নতি হয়েছে, কিন্তু ঠিক মূলনীতিটা কিন্তু সেই একই, যেটার উপর ভিত্তি করে তারা এই টেস্টটা উদ্ভাবন করেছিলেন। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এভাবে শনাক্ত করার কিট তৈরি করা, এটা মাইকেল হটন প্রথম, এবং তো সহকর্মীরা এই কাজটি করেন। পরবর্তীতে আরো অন্যান্য অসুখে এই একই প্রযুক্তি ব্যবহার করে কালচার না করে জীবাণু পৃথক করে সেটা টেস্ট উদ্ভাবন করা হয়েছে। কিন্তু এটা যে করা যায়, এই জিনিসটা প্রথম হাতে কলমে দেখিয়েছিলেন মাইকেল হটন এবং তার সহকর্মীরা। প্রথম হেপাটাইটিস সি একমাত্র অসুখ যেখানে প্রথম প্রথম এইভাবে এই সমাধানটা করা হবে। যাই হোক, তো অবশেষে হেপাটাইটিস সি কিন্তু কালচার করা গেছে 2005-এ। তো আমরা একটু ভেবে দেখি যে অন্য সবাই যেরকম কালচার করার চেষ্টা করছিলেন, তখন মাইকেল হটন এবং তার সহকর্মীরাও যদি ওই কাজই করতে থাকতেন, তাহলে আমাদের হেপাটাইটিস সি সংক্রান্ত আবিষ্কার, এটাকে নির্ণয় করতে পারা, এর প্রকোপে কমানো, এর গবেষণা সবকিছু পিছিয়ে যেত। এই জন্য সঠিক প্রশ্নটি করাটা খুব গুরুত্বপূর্ণ। তারা বুঝেছিলেন যে সবাই যা করছে অন্য প্রশ্ন করে আগাতে হবে। যাই হোক, এই জন্য তারা সোনার হরিণ চাননি। তারা যদি সোনার হরিণের এই ভাইরাস কালচার নামক সোনার হরিণের পেছনে ছুটতেন, তাহলে হেপাটাইটিস সি সহ এইটার উপর ভিত্তি করে আরো অন্যান্য পরীক্ষা জীবাণু আবিষ্কার করা হয়েছে যেগুলো কালচার করা যাচ্ছিল না, তো সেগুলোও তো আবিষ্কৃত হতো না। তাহলে কত লক্ষ লক্ষ মানুষ মারা যেত, লক্ষ, সেটা আমরা হিসাবও করতে পারি না। তো এরপরে আমরা যে তৃতীয় নোবেল বিজয়ীর কথা বলবো, আহ, তিনি হচ্ছেন চার্লস এম রাইস। তো তিনি যে প্রশ্নটি নিয়ে গবেষণা করছিলেন যে হেপাটাইটিস সি রোগটার জন্য হেপাটাইটিস সি ভাইরাস কি একাই যথেষ্ট, নাকি সাথে আরো কিছু দরকার। কারণ এখন পর্যন্ত শুধু এটুকুই দেখানো গেছে যে হেপাটাইটিস সি ভাইরাস এটা যদি কোনো জীবে ঢুকে, মানুষ হোক বা শিম্পাঞ্জি, তো তার হেপাটাইটিস সি হয়। তাহলে এমনও তো হতে পারে যে হেপাটাইটিস সি ভাইরাসের সাথে আরো একটা ফ্যাক্টর, আরো একটা কিছু ব্যাপার থাকতে পারে, ধরলাম সেটা এক্স, সেটা থাকলে হেপাটাইটিস সি হয়, শুধু ভাইরাসটা দিলে হয় না। এরকম কিন্তু অনেক অসুখের ক্ষেত্রেই আর কি হয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে যাব না। তো তার গবেষণার বিষয়বস্তুটা ছিল এই, যে সাথে কি আরো কিছু আছে, আমরা কি কিছু ফেলে গেলাম, আগের বিজ্ঞানীরা কি কিছু বাদ দিয়ে গেছেন, তো সেটা দেখা। তো সেটার জন্য তারা আহ, যে কাজটি করলেন সেটা আহ, ওই মাইকেল হটন যে পদ্ধতিটা ব্যবহার করে শিম্পাঞ্জির থেকে জেনেটিক নমুনা সংগ্রহ করেছিলেন, তো তারা একই ভাবে নমুনাটা সংগ্রহ, ডিএনএ সংগ্রহ করলেন, কিন্তু সেখান থেকে আরএনএ সংশ্লেষণ করলেন। তো সরাসরি শিম্পাঞ্জির রক্ত থেকে আরএনএ কেন নিলেন না? কারণ রক্তে আরএনএ খুবই ক্ষণস্থায়ী। হেপাটাইটিস সি ছাড়া আরো অন্য কোনো কিছু এই রোগের জন্য অত্যাবশ্যকীয় শর্ত কিনা সেটা নির্ণয় করার জন্য যদি রক্ত থেকে সরাসরি আরএনএ সংগ্রহ করা হতো, তাহলে এই বিষয়টি খুব জটিল আকার ধারণ করতো, কারণ আরএনএ রক্তে বিশেষ এনজাইমের প্রভাবে দ্রুত নষ্ট হয়ে যায়। তাই আহ, রাইস এবং তার সহকর্মীরা হটনের পদ্ধতি মতোই একটা পদ্ধতি অনুসরণ করলেন, কিন্তু ডিএনএ পরিবর্তে তারা সেখান থেকে আরএনএ তৈরি করলেন। কারণ ইতিমধ্যে জানা গেছে যে এটা একটা আরএনএ ভাইরাস। তাই আহ, চার্লস এম রাইস এবং তার সহকর্মীরা তা চাইলেন যে ঠিক আছে, তাহলে ওই আরএনএ কোডটাই সরাসরি আমি শিম্পাঞ্জির শরীরে ঢুকিয়ে দেখি, যে যদি এইটুকুতে তার হেপাটাইটিস সি রোগ হয়, তাহলে বোঝা যাবে যে এটার জন্য হেপাটাইটিস সি ভাইরাসই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। যেহেতু আরএনএ ভাইরাস, এখন ভাইরাসটা তো আর আলাদা করে কালচার করা যায়নি, এজন্য সরাসরি আরএনএটাই ঢুকিয়ে দেখি কি হয়। তো তখন চার্লস রাইস কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে তার একটা গবেষক দল ছিল, তো সেখানে তাদের সাথে নিয়ে তারা ওই ভাইরাল আরএনএটা সংশ্লেষণ করলেন, তৈরি করলেন। তো এইটা শিম্পাঞ্জির দেহে
প্রবেশ ঢুকিয়ে দিলেন, কিন্তু দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হচ্ছে না। শিম্পাঞ্জির দেহে ওই আরএনএ দিলেও শিম্পাঞ্জিগুলো খুব বহাল তবিয়তেই আছে, শিম্পাঞ্জি যা করে তাই করে বেড়াচ্ছে। এখন তার মানে কি আসলে হেপাটাইটিস সি ভাইরাস যথেষ্ট নয়? আরো কোনো অজানা নিয়ামক সবার অগোচরে কাজ করছে কি? তো রাইস ও তার সহকর্মীরা ভালো করে আরএনএ সংকেতগুলো বিশ্লেষণ করলেন। তো বিশ্লেষণ করে দেখা গেল যে অনেকগুলোতে কিছু বিশেষ মিউটেশন রয়েছে। এই মিউটেশনগুলো ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। বোঝা গেল সম্ভবত এটা প্রাকৃতিক নির্বাচনের খেলা। তো প্রতিবার বংশবৃদ্ধির সময় কিছু র্যান্ডম মিউটেশন হয়। এখানে কিন্তু প্রাকৃতিক নির্বাচনের নিয়মগুলো কাজে লাগাতে হয়েছে, যে কেন আরএনএটা দেওয়ার সাথে সাথে কাজ করছে না। তাই আমাদেরকে এটাও একটু মানে বুঝে নিতে হবে। তো এই প্রতিবার বংশবৃদ্ধির সময় একটা মিউটেশন হয়। তো যেমন এখানে কিছু কোনো অণুজীব দেখানো হয়েছে যাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্ম আছে। এখানে এইখানে এই কালচার মিডিয়ামের যে পরিবেশ, এই পরিবেশের লাল রং করার যে জীবাণু, এইগুলো বংশবৃদ্ধি করতে সুবিধা পায়, অর্থাৎ এরাই বেশি বংশধর রাখতে পারে। তো ডারউইন এবং ওয়ালেস যেমনটা বলেছিলেন, সেই একই ঘটনা সব জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। তো হেপাটাইটিস সি ভাইরাস যখন আহ, দেহের ভেতরে ঢোকে, তখন এদের মধ্যে এই মিউটেশন গুলো থাকে। এদের বেশিরভাগ মিউটেশনই কিন্তু দেখা যায় যে জীব একটা পরিবেশের জন্য উপযুক্ত, কিন্তু আর একটা পরিবেশের জন্য উপযুক্ত না। তো এই ভাইরাসটা যে দীর্ঘদিন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে, তার কারণ কিন্তু এটা, যে এর মধ্যে অনেক মিউটেশন হয়। আরএনএ ভাইরাসের মধ্যে এমনি মিউটেশন বেশি হয়, কারণ আরএনএ ভাইরাস নিজের কপি করার সময় ভুল বেশি করে। ডিএনএ ভাইরাসের একটা ডিএনএ অনুলিপি করার সময় ভুল হলে সেটাকে ঠিক করার মেকানিজম তার আছে। আরএনএ ভাইরাস অত প্রুফ রিডিং করতে পারে না। সে পরীক্ষার খাতা লেখা হয়ে গেলে জমা দিয়ে চলে আসে, সে আর রিভাইজ দেয় না। তো এখন সেই জন্য তার ভুলও বেশি হয়। এখন এই ভুল বেশি হওয়া তার জন্য সুবিধা, কারণ তাহলে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের আর কি ভাইরাস একই প্রজাতির, কিন্তু একটু একটু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের, এই যে এত রকম বৈচিত্র্য ভাইরাসের বৈচিত্র্য, এই কারণেই দেখা যায় যে ভাইরাস, এই বেশিরভাগ ভাইরাস ধ্বংস হয়ে গেলেও কিছু ভাইরাস থেকে যায়, যেটা ওই দেহের ভেতরের যে পরিবেশ তার সাথে মানিয়ে নিতে পারে। কিন্তু রাইস কি করছিলেন, তারা তো হচ্ছে এটা দেহের ভিতরে না, আরএনএটা তো বাইরে আর কি তৈরি করেছেন, এবং সেই আরএনএটা সরাসরি আহ, শিম্পাঞ্জির শরীরে ঢুকিয়ে দেখতেছিলেন যে হেপাটাইটিস হয় কিনা। তো ভাইরাসের পুরো কাঠামোটা তো তার নেই, শুধু আরএনএ আছে। এখন ওই একা আরএনএ তো আর সে প্রাকৃতিক নির্বাচনের আওতায় আসছে না। সুতরাং দেওয়ার সাথে সাথেই বেশিরভাগ আরএনএ নষ্ট হয়ে যাচ্ছে। পুরো ভাইরাস নিয়ে কাজটা করতে পারলে এই সমস্যাটা হতো না। তখন ভাইরাস বিবর্তিত হয়ে ঠিকই আর কি একটা ব্যবস্থা করে ফেলতো। কিন্তু আরএনএ একা তো সেটা পারছে না। তো মানে প্রথম যখন জীব আবির্ভাব হয়, তখন আদি আরএনএ সেটা সম্ভব ছিল, কিন্তু এই ভাইরাসের এই আরএনএ তো পক্ষে তো সেটা সম্ভব না। তার মানে সে প্রাকৃতিক, পূর্ণ ভাইরাসটা তাকে প্রাকৃতিক নির্বাচন যে কাজটা করত, সেটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে করে বাইরে থেকে করে দেওয়া লাগবে। সেই জিনিসটা রাইস এবং তার সহকর্মীরা আর কি বুঝলেন। তো ভাইরাস বা হোক বা মানুষ, যে কোনো জীবী হোক, তার প্রজন্ম থেকে প্রজন্মে তার জেনেটিক পরিবর্তনগুলো হয়, সেটাই প্রাকৃতিক নির্বাচনের ফলে হয়ে থাকে। এবং এটা একটা জীবের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়, একটা পুরো পপুলেশনের জন্য প্রযোজ্য। তো যত বেশি বৈচিত্র্য, তত বেশি ধরনের পরিবেশে টিকে থাকার ক্ষমতা। তো ভাইরাসের ক্ষেত্রে জীব দেহটাই পরিবেশ, কিন্তু এখানে তো ভাইরাস পুরোটা ঢোকানো হচ্ছে না, শুধু আরএনএ। এখন আরএনএ তো দেহের ভিতরে ঢোকার পরে খুব স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওখানে অনেক মিউটেশন আছে, যে মিউটেশন গুলো ওই জীবের জীব দেহের ভেতরকার পরিবেশের জন্য উপযুক্ত না। এবং দুই একটা ক্ষেত্রে সেটা সংক্রমণ করতে পারছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারছে না। তাহলে মূল সমস্যাটা হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন মানে পুরো ভাইরাসটার উপরে কাজ করতো, কিন্তু ওই শুধু আরএনএটার উপরে কাজ করছে না। তাহলে আরএনএর ভিতরে প্রাকৃতিক নির্বাচন যে কাজটা করতো, ক্ষতিকারক মিউটেশন গুলোকে বা বংশবৃদ্ধি মানে বাধা দেয় এমন মিউটেশন গুলোকে বাদ দিয়ে দিত, সেই কাজটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে কাটাকুটো করে সেটাকে আরএনএটা ঠিক করে দিতে হবে। এরকম করে যখন আরএনএটা আবার ঢুকানো হলো, তখন ঠিকই ভাইরাসটা মানে ভাইরাসের আরএনএ হেপাটাইটিস সৃষ্টি করলো। তার মানে এই যে এক্স ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এখন প্রাকৃতিক নির্বাচন তো যে কোনো জীবের ক্ষেত্রেই যে এই জৈবিক প্রক্রিয়াতে কাজ করে, রোগ জীবাণুর ক্ষেত্রে আরো বেশি দ্রুত হারে সেটা আমরা দেখতে পাই। সুতরাং
ওইটা আসলে সবার জন্যই কমন, সুতরাং ওটা বাদ। হেপাটাইটিস সি ভাইরাসই হেপাটাইটিস সি রোগটা করে, এটা এখান থেকে আমরা অর্থাৎ রাইস এবং তার সহকর্মীরা কাজ করেছেন এবং এই কাজে কিন্তু অল্টারও সাহায্য করেছেন একদম। আহ, তাদের কোলাবোরেশন ছিল আর কি। তো এক নজরে হার্ভেজে অল্টার প্রথম দেখান যে এরকম একটা সমস্যা হয়, যে নন বি হেপাটাইটিস নামে একটা ব্যাপার হয়, যেটা এও না বিও না, কিন্তু নতুন ধরনের কোন একটা হেপাটাইটিস, যেটা অনেক রোগীর ক্ষেত্রে হয় সব পরীক্ষা করে দেওয়ার পরেও। মাইকেল হটন সেই জীবাণুটা কি সেটা খুব আহ, বুদ্ধি খাটিয়ে খুবই ইঞ্জিনিয়াস উপায়ে নির্ণয় করেন এবং তার পরীক্ষা উদ্ভাবন করেন। এবং চার্লস এম রাইস দেখান যে ওই ভাইরাল আরএনএ দিয়েই হেপাটাইটিস বি সংক্রমণ করা সম্ভব, সেই একই রোগ লক্ষণগুলো হবে, অন্য আর কোনো ফ্যাক্টর এখানে প্রয়োজন নাই। তো এই তিনজন একত্রে এবার নোবেল পুরস্কার পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে 2020-এ। তবে আগেই বলেছি যে বিজ্ঞান তো শূন্য থেকে হয় না, অনেকের অবদান এই কাজের পেছনে রয়েছে। তো তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই, এই তিনজন বিজ্ঞানের পাশাপাশি। আহ, ধন্যবাদ। আমি বোধহয় কয়েক মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি, 5 মিনিট। আহ, তবে এখানেই রাখছি। ধন্যবাদ স্যারকে। স্যার অনেক বিস্তারিত বর্ণনা করলেন। এখন স্যার তাহলে এই আবিষ্কারের পরে আমরা আসলে এটা প্রয়োগটা কিভাবে করেছি সেটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আচ্ছা, ক্লিনিক্যালি কিভাবে। হ্যাঁ, আহ, একটা একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ হচ্ছে যে এই হেপাটাইটিস সি ভাইরাস, এটার যে ডায়াগনস্টিক টেস্ট যেটা এখনো করা হয়, এলাইজা পরবর্তীতে হেপাটাইটিস সি, যে হেপাটাইটিস সি এর যে আরএনএ সেটাও ডিটেকশন করা হয়। তো এই ইনভেস্টিগেশন গুলো আমরা এখান থেকে বের করতে পেরেছি। তারপরে হেপাটাইটিস সি এর চিকিৎসায় অ্যান্টিবডি ভিত্তিক কিছু থেরাপি আছে, সেটাও এটার মাধ্যমে উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এটা কোনো কার্যকর ভ্যাকসিন এখন পর্যন্ত আমার জানা মতে আসেনি, তবে সেটাও কাজ চলছে। আর হেপাটাইটিস সি বংশবৃদ্ধির আহ, বিভিন্ন ধাপ বিশ্লেষণ করে বিভিন্ন অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন ইন্টারফেরন ইত্যাদি থেরাপি ডেভেলপ করা সম্ভব হয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা আমি আগেও বলেছি, আবারও একবার মনে করিয়ে দিই, যে ব্লাড রক্ত পরিসঞ্চালনের সময় স্ক্রিনিং এর জন্য হেপাটাইটিস সি এই টেস্টটা করার ফলে আহ, মানে অনেক অনেক হেপাটাইটিস কেস কমে গেছে, যেগুলো আগে পোস্ট ট্রান্সমিশন হেপাটাইটিস বলা হতো, অর্থাৎ রক্ত পরিসঞ্চালন জনিত হেপাটাইটিস। কারণ সব মানে এই জীবাণুটা পরীক্ষা না করে দিলে অনেকেরই হেপাটাইটিস হয়ে যেত এবং আহ, এই কারণে অনেকে ভুগতো। এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। ধন্যবাদ। স্যার এবার তাহলে লাইভ থেকে কিছু প্রশ্ন নিচ্ছি কমেন্ট থেকে। আচ্ছা, ইশতিয়াক এইচ আকিব প্রশ্ন করেছেন, ভ্যাকসিন বানানোর পরে যদি দেখা যায় ভাইরাস মিউটেট করেছে তখন কি পুরো ধাপগুলো প্রথম থেকে আবার শুরু করতে হবে, নাকি ছোট আকারে পরিবর্তন করলেই রাসায়নিক যুক্ত করে পুরোনো ভ্যাকসিনটা মিউটেটেড ভাইরাসে ব্যবহার করা যাবে? আসলে ভাইরাসের মিউটেশন যেটা হয়, একটা জিনিস মানে মনে রাখতে হবে যে আহ, যে কোনো জীবী মিউটেশন করে তখন যাদের হচ্ছে বংশবৃদ্ধির রেটটা অনেক বেশি, তাদের ক্ষেত্রে মিউটেশনের রেটটা বেশি, আর আরএনএ ভাইরাসের ক্ষেত্রে সেই রেটটা আরো বেশি। তো তার মানে এই নয় যে মিউটেশন বেশি হলেই সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি অকার্যকর, মানে ভ্যাকসিন অকার্যকর হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। কারণ মিউটেশনটা কোথায় হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সাধারণত ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে ভাইরাসের এমন একটা টার্গেট বেছে নেওয়া হয় যে টার্গেটটা মিউটেশন হলে ভাইরাস সংক্রমণই করতে পারে না। যেমন এখনকার করোনা ভাইরাসের উদাহরণটা দিই, তাহলে সবার জন্য একটু রিলিভেন্ট হবে হবে আর কি। তো করোনা ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন তৈরি করার জন্য, করোনা ভাইরাস কিন্তু একটা আরএনএ ভাইরাস, এটারও কিন্তু মিউটেশন রেট ডিএনএ ভাইরাসের থেকে বেশি। হ্যাঁ, তো করোনা ভাইরাসের কথাই ধরি, এই যে কোভিড-19 যেটা করে সার্স-CoV-2, এটার ক্ষেত্রে এই মিউটেশন বেশি হয়, কিন্তু যদি সে মিউটেশন করতে করতে এরকম মিউটেশন করে ফেলে এবং এবং করেও মাঝে মাঝে, যে তার স্পাইক প্রোটিন যেটাকে যেইটাকে ব্যবহার করে সে সেলের ভিতরে ঢুকে, কোষের ভিতরে ঢুকে
এখন এমন মিউটেশন যদি করে ফেলে যে স্পাইক প্রোটিনে আর বাইন্ড করতে পারছে না, কোষের সাথে বন্ধন করতে পারছে না, তখন কিন্তু সেই ভাইরাসটা সংক্রমণই করতে পারবে না। ঠিক আছে? তো এখন ভাইরাস অনেক মিউটেশন করলেও সব মিউটেশন ভাইরাসের জন্য সুবিধাজনক মিউটেশন না। তো সেই জন্য ওই ওই রকম মিউটেশনওয়ালা ভাইরাস এমনি না প্রাকৃতিক নির্বাচনের কারণে বাদ পড়ে যায়, কারণ সে আর ছড়াতে পারে না। তা যেগুলো হচ্ছে ছড়ায় সেগুলোর মধ্যে তাহলে এই জন্য যদি আমরা দেখি যে কি কি মিউটেশন হলো, আমরা যদি মিউটেশন গুলোকে সাজাই তাহলে দেখব যে সব মিউটেশন হওয়ার সম্ভাবনা একরকম না। অর্থাৎ আহ, যেসব আর কি মিউটেশন গুলো ভাইরাসের সংক্রমণ করার ক্ষমতাই নষ্ট করে দিচ্ছে, সেই মিউটেশন গুলো আমরা পারতপক্ষে পাবো না। এই জন্য ভ্যাকসিন তৈরি করার সময় বেছে বেছে ওই ইভলিউশনারিলি কনজার্ভ সিকোয়েন্স বলে, অর্থাৎ যেটা অভিব্যক্তিকভাবে বিবর্তনগতভাবে যে সিকোয়েন্সে খুব চেঞ্জ হয় না, হলে ভাইরাসটা টিকতেই পারবে না, সেই সিকোয়েন্স গুলো বের করার চেষ্টা করা হয়। সেই তারপরে ওই রিলেটেড একটা ভ্যাকসিন বানানো হয় যেটা ওইখানে আক্রমণ করবে। এই জন্য স্পাইক প্রোটিনের এগেনস্টে এই ভ্যাকসিনটা বেশিরভাগ তৈরি করার চেষ্টা করেছে করোনা ভাইরাসের ক্ষেত্রে। তো যেটা আহ, আর কি ভাইরাস যতই পরিবর্তিত হোক ওইটা পরিবর্তিত হবে না, আর হলে সেটা সংক্রমণ করতে পারে না। তো সেই জন্য হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ওই ধরনের টার্গেট আমরা এখনো বিজ্ঞানীরা খুঁজছেন, কিন্তু হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এরকম একটা স্টেবল স্থিতিশীল আর কি ইভলিউশনারিলি কনজার্ভ সিকোয়েন্স এবং সেইটার থেকে হওয়া প্রোটিন কোনটা, সেই ব্যাপারটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তো সেজন্যই ভ্যাকসিন ডেভেলপ করতে একটু অসুবিধা সৃষ্টি হচ্ছে, এটা একটা কারণ, আরো কিছু কারণ আছে, তবে এটা এই কারণগুলোর মধ্যে একটা। সুতরাং মিউটেশন বেশি হলেই যে ভ্যাকসিন অকার্যকর হয়ে যাবে ব্যাপারটা তা নয়, মিউটেশনটা কোথায় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, আর ভ্যাকসিনটা ওই ভাইরাসের কোন অংশটাকে টার্গেট করে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। স্যার তাহলে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে আসলে? করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে সমস্যা তো নাই। করোনা ভাইরাসের ভ্যাকসিন এর টার্গেটটা তো মানে তুলনামূলকভাবে সহজে মানে নির্ণয় করা গেছে যে হ্যাঁ। কোন জায়গাটাতে মিউটেশন হলে ভাইরাসটা আর কাজই করবে না, সুতরাং ওই জায়গাটা পরিবর্তন আমরা পাবো না আসলে। ওইটাকে ধরলে অন্য যত মিউটেশনই হোক ভাইরাসটাকে আটকানো যাবে। সেটা হচ্ছে কি স্পাইক প্রোটিনের কিছু স্পেসিফিক আর কি প্রোটিয়েজ বাইন্ডিং ডোমেইন আছে, সেগুলোকে টার্গেট করা হচ্ছে। কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে এরকম সুনির্দিষ্ট ডোমেইন এখনো নির্ণয় করা যায়নি, এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে গেছে, এবং সেই কারণেই আমরা ভ্যাকসিন ডেভেলপমেন্টে অনেক দূর পর্যন্ত যেতে পারছি এখন পর্যন্ত। স্যার তাহলে এখন যে নোবেল প্রাইজ নিয়ে আলোচনা করলাম, এখানে যে রিসার্চের ব্যাপারগুলো সেটা দেখা যায় যে আমাদের কারিকুলামের সাথে মিলে না অতটা। তো এই কিরকম? ব্যাপারে আসলে একজন একজন কোশ্চেন করেছে, সাদিদা হ্যাঁ, রাফরেজা। হ্যাঁ। স্যার প্লিজ লেট আস নো অ্যাবাউট রিসার্চ অপরচুনিটি আন্ডার গ্রেড লেভেল এন্ড হোয়াট টু ডু অ্যাবাউট ইট। এমবিবিএস এর আন্ডার গ্রেডের কথাই বলছেন। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট লেভেলে বর্তমানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও বেশ মানে রিসার্চের অপরচুনিটি আছে। আর আহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আহ, আর কি গবেষণা সুযোগ রয়েছে, তবে এটা হচ্ছে কি পোস্ট গ্রাজুয়েট রিসার্চ মেনলি হয় এখানে। আর আন্ডার গ্রাজুয়েট রিসার্চ এবং হাতে কলমে এই বায়োটেকনোলজি এবং এই ধরনের কাজগুলো সম্পর্কে একদম হাতে কলমে শেখার জন্য বাংলাদেশে একটা খুব ভালো একটা প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এটা সাভারের গণকবাড়িতে অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট, এই আরই পাশেই আর কি। তো ওখানে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি থেকে একদম মানে প্রতি বছর রুটিন করে করে ট্রেনিং হয়। তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করলেই কিন্তু সেটা করা সম্ভব, তাদের সাথে স্যার আসলে মানে এমবিবিএস যুক্ত হওয়া সম্ভব। কারিকুলামের সাথে জিজ্ঞেস হ্যাঁ, করছিলাম। এমবিবিএস কিসের সাথে? কারিকুলামের সাথে, ইউনিভার্সিটি না, ও মেডিকেল কলেজ আচ্ছা, আচ্ছা, কারিকুলাম সাথে। আচ্ছা। আহ, আমাদের আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কারিকুলাম গুলো আসলে এই ধরনের কাজ এর সাথে ওরিয়েন্টেড হওয়ার পক্ষে খুব সহায়ক নয়। আমরা ব্রিটিশ আমলে যে কারিকুলামটা শুরু হয়েছিল আমরা সেখান থেকে খুব বেশি আসলে এখনো অগ্রসর হতে পারিনি। এটা দুঃখের বিষয়, আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি আর কি। আহ, আর একটা বড় ব্যাপার হচ্ছে কি যে বহির্বিশ্বের অনেক দেশেই আর কি মেডিকেল সায়েন্সটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা। অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটে আর কি লাইফ সায়েন্সের কোনো না কোনো বিষয় থাকতে হয়। সেটা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পরে তারপরে যেমন এমডি, সেটা ডিগ্রি ইউএস এর,
সেটা কিন্তু একটা গ্র্যাজুয়েট স্কুল, অর্থাৎ সেটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে? অর্থাৎ সেখানে যে আর অ্যানাটমি ফিজিওলজি এগুলোর ব্যাপার থাকে না, সরাসরি ক্লিনিক্যাল বিষয় এবং সেই রিলেটেড আর কি রিসার্চের সাথে একদম এবং অলরেডি ব্যাকগ্রাউন্ডে কিছু অভিজ্ঞতাও হয়ে যায়। কিন্তু আমরা সেই পুরনো ব্রিটিশ কারিকুলাম অনুসারে এইচএসসির পরেই মেডিকেলে ভর্তি হওয়ার বিষয়টা এখানে রেখে দিয়েছি। সুতরাং আহ, এখানে হঠাৎ করে আন্ডার গ্রাজুয়েটের যে অতখানি কাজও আসলে করা সম্ভব না, পুরো সিস্টেমটাই আমাদেরকে ঢেলে সাজাতে হবে যদি আমরা মেডিকেল শিক্ষায় এই বিষয়গুলো রিসার্চ টাকে মানে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে চাই। ধন্যবাদ স্যারকে। তো আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। তো স্যারের কাছ থেকে আমরা হেপাটাইটিস সি নিয়ে অনেক কিছু জানলাম, এছাড়াও করোনা ভাইরাস নিয়ে আলোচনা হলো। আমরা এমবিবিএস থেকে এমবিবিএস নিয়ে একটু আলোচনা করলাম, এমবিবিএস এর রিসার্চ অপরচুনিটি নিয়ে। তো আশা করি সবারই ভালো লেগেছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আর তোমাকেও সবাইকে ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।